ভাবুন তো, এমন একটা শহর যাকে জয় করতে সময় লেগেছিল পাক্কা ৮০০ বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলছি কনস্টান্টিনোপল নিয়ে, তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের রাজধানী। এটি এমন এক আনব্রেকেবল দুর্গ ছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের তাবর তাবর সামরিক কৌশলীদের একেবারে বোকা বানিয়ে ছেড়েছে। কিভাবে এই দুর্ভেদ্য শহর অবশেষে জয় করা হলো, চলুন আজ সেটাই ধাপে ধাপে ডিকোড করা যাক। মক্কা আর জেরুজালেমের মতোই এই শহরের কিন্তু একটা বিশাল আধ্যাত্মিক গুরুত্ব ছিল। একটা খুব বিখ্যাত ভবিষ্যৎবাণী ছিল এরকম: রোমান সম্রাটের শহরে প্রথম যে সেনাবাহিনী হামলা করবে তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তারা সরাসরি জান্নাতে যাবে। এই একটা বিশ্বাসই মুসলমানদের জন্য কনস্ট্যান্টিনোপলকে এক চূড়ান্ত কৌশলগত আর ধর্মীয় পুরস্কারে পরিণত করেছিল। আর ঠিক এই অনুপ্রেরণাতেই শতাব্দীর পর শতাব্দী ধরে একের পর এক অভিযান চলতে থাকে। ৮০০ বছর! জাস্ট একবার চিন্তা করে দেখুন সংখ্যাটা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যর্থতার এক বিশাল ইতিহাস। দীর্ঘ ৮ শতাব্দী ধরে বাঘা বাঘা সব মিলিটারি স্ট্র্যাটেজিস্টরা যে দুর্ভেদ্য ধাঁধার সমাধান করতে পারেননি, তার শেষমেশ মাত্র ২১ বছর বয়সী এক তরুণ নেতার হাতে কিভাবে ভেঙে পড়ল, সেটাই আমাদের আজকের মূল ফোকাস। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি দেখতে যাচ্ছি? আমরা কথা বলবো এই চূড়ান্ত কৌশলগত পুরস্কারটা নিয়ে। এরপর দেখব রোমানদের সে বিখ্যাত ডিফেন্স সিস্টেমের অ্যানাটমি, গোল্ডেন হর্নের ডেডলক, ভয়ঙ্কর গ্রিক ফায়ার ও নৌ পরাজয়, শত শত বছরের লজিস্টিক্যাল ব্যর্থতা এবং একদম শেষে কিভাবে বারুদ আর কামান পুরো গেমটাই চেঞ্জ করে দিল। ১ নম্বর সেকশন, দ্য আল্টিমেট স্ট্র্যাটেজিক প্রাইজ। দেখুন, একদম শুরুর দিকে খেলাফতগুলো কিন্তু অবিশ্বাস্য স্পিডে ছড়াচ্ছিল। মাত্র কয়েক দশকের মধ্যেই বিশাল সব এলাকা তাদের কন্ট্রোলে চলে আসে, কিন্তু রোমান রাজধানীর সামনে এসে সেই অপ্রতিরোধ্য স্পিড যেন একটা বিশাল ইটের দেয়ালে আছড়ে পড়ে থেমে যায়। এই ডেটাগুলোর দিকে একটু নজর দিলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। মক্কা এবং জেরুজালেম জয় করতে শুরুর মাত্র ১০ বছর সময় লেগেছিল, আর কনস্ট্যান্টিনোপলের ক্ষেত্রে পাক্কা ৮০০ বছর। মানে অন্যান্য বড় অঞ্চল যেখানে চোখের পলকে জয় করা গেছে, সেখানে কনস্ট্যান্টিনোপল দখল করাটা কৌশলগত দিক থেকে লিটারালি কতটা অসাধ্য একটা কাজ ছিল, তাই পরিসংখ্যানই প্রমাণ করে দিচ্ছে। ২ নম্বর সেকশন, রোমান প্রতিরক্ষার গঠন। একজন মিলিটারি হিস্টোরিয়ানের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে প্রথম উমাইয়া সেনাবাহিনী ঠিক কী ধরনের ভৌগোলিক বাধার মুখে পড়েছিল তা বোঝাটা ভীষণ জরুরি। ২৪ বছর বয়সী তরুণ সেনাপতি ইয়াজিদের সেই বাহিনীতে আবু আইয়ুব আনসারির মতো বিখ্যাত ব্যক্তিরাও ছিলেন, যিনি এই দেয়ালের কাছেই ইন্তেকাল করেন। আচ্ছা, চলুন একদম গভীরে ঢোকা যাক। এই দুর্গটা আসলে এত আনব্রেকেবল কেন ছিল? প্রথমত, শহরের ৩ দিকেই থই থই পানি দিয়ে ঘেরা। দ্বিতীয়ত, তিনটে বিশাল আর মজবুত দেয়াল। আর তৃতীয়ত, দেয়ালের ঠিক সামনেই বিশাল সব পানিপূর্ণ পরিখা বা খন্দক। এই ত্রিমাত্রিক ডিফেন্সের কারণেই শুরুর দিকের স্থলপথের অ্যাটাকগুলো ফিজিক্যালি একদম অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেকশন ৩, গোল্ডেন হর্নের সেই বিখ্যাত ডেডলক। স্থলপথে অ্যাটাক করাটা যে পুরোপুরি একটা স্ট্র্যাটেজিক ফেলিয়ার, তা প্রথম দিকের সেনাপতিরা খুব দ্রুতই বুঝে গিয়েছিলেন। তাই এরপর স্বাভাবিকভাবেই সবার মনোযোগ শিফট হয়ে যায় নেভেল স্ট্র্যাটেজি বা সমুদ্রপথে আক্রমণের দিকে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই গোল্ডেন হর্ন। এটা আসলে একটা সরু জলপথ, আর এটাই ছিল সুরক্ষিত এই শহরটিতে ঢোকার একমাত্র উইক পয়েন্ট। মানে যে নৌবাহিনী এই গোল্ডেন হর্নে একবার ঢুকতে পারবে, শহরটার পতন ঘটানো তাদের জন্যই পসিবল। এটাই ছিল আক্রমণকারীদের একমাত্র টার্গেট। কিন্তু সমীকরণটা এতটাও সোজা ছিল না। প্রশ্ন হল, আক্রমণকারী মুসলিম নৌবাহিনী এই বিশাল বাধা পার হবে কিভাবে? কারণ গোল্ডেন হর্নের মুখে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত টানা ছিল একটা দানবীয় লোহার চেন, আর সেই দুর্ভেদ্য চেনের পেছনে করা পাহারায় ছিল খোদ রোমান নৌবাহিনী। ৪ নম্বর সেকশন, গ্রিক ফায়ার এবং নৌ পরাজয়। এখানেই প্রথমবারের মতো একটা বিশাল টেকনোলজিক্যাল ডিফারেন্স সামনে আসে, যেটা রোমানদের এক বিশাল অ্যাডভান্টেজ দিয়েছিল। জিনিসটার নাম ছিল গ্রিক ফায়ার। এটা কোনো সাধারণ আগুন ছিল না, এটা ছিল মারাত্মক একটা পানি নিরোধক কেমিক্যাল ওয়েপন। পানি দিয়ে নেভাতে গেলে এটা বজ্রপাতের মতো গর্জন করে উল্টো আরও ভয়ানকভাবে জ্বলে উঠত। এই একটা বিধ্বংসী অস্ত্র শুরুর দিকের মুসলিম নৌবাহিনীকে রীতিমতো ছাইয়ে পরিণত করেছিল এবং তাদের এক চরম অপমানজনক পশ্চাৎপসরণে বাধ্য করেছিল। সেকশন ৫, শতাব্দীর পর শতাব্দী ধরে লজিস্টিক্যাল ব্যর্থতা। একটু খেয়াল করলেই দেখবেন এই দীর্ঘ ইতিহাসে ফেলিয়ারের একটা কমন প্যাটার্ন আছে, আর সেটা হল লজিস্টিক্যাল ঘাটতি আর অবরোধ, যুদ্ধের চরম রূঢ় বাস্তবতা। এই টাইমলাইনটার দিকে একটু তাকান। উমাইয়া আমলের মুয়াবিয়া আর ইয়াজিদ, এরপর রাজা সুলাইমান, পরবর্তীতে অটোমানদের আমলে সুলতান বায়েজিদ এবং সুলতান মুরাদ,
একের পর এক বিশাল সব সৈন্যবাহিনী, বছরের পর বছর অবরোধ, কিন্তু রেজাল্ট ওই একটাই, চরম লজিস্টিক্যাল ফেলিয়ার আর পিছু হটা। এই ঐতিহাসিক ব্যর্থতার পেছনের কারণগুলো যদি আমরা ব্রেকডাউন করি, সেই দুর্ভেদ্য লোহার চেন, শহরকে শুধু না খাইয়ে মারার প্যাসিভ স্ট্র্যাটেজির ওপর ভরসা করা, ক্যাম্পের মারাত্মক মহামারী আর নৌবাহিনীতে চরম দুর্বলতা। যেমন ধরুন, উমাইয়া রাজা সুলাইমানের বিশাল বাহিনীর ক্ষেত্রে তো রোগব্যাধি পুরো ক্যাম্পকে তছনছ করে দিয়েছিল। ফাইনালি সেকশন 6, দ্য গান পাউডার প্যারাডাইম শিফট। এই ৮০০ বছরের ডেডলক ভাঙতে এবার এলেন মাত্র ২১ বছর বয়সী এক তরুণ লিডার, উসমানীয় সুলতান দ্বিতীয় মেহমেদ। একদম র্যাডিক্যাল টেকনোলজি ড্রিভেন একটা অ্যাপ্রোচ নিয়ে হাজির হলেন তিনি। মেহমেদ ঠিক কতটা পাওয়ারফুল প্রস্তুতি নিয়েছিলেন সেটা একটু কম্পেয়ার করে দেখা যাক। উমাইয়া রাজা সুলাইমানের যেখানে ১.৫ লাখ সৈন্য ছিল, সেখানে সুলতান মেহমেদ জড়ো করলেন পুরো ২ লাখ সৈন্যের এক সুবিশাল বাহিনী। এটা ছিল মিলিটারি পাওয়ার আর ইউনিফাইড লিডারশিপের এক আনবিলিভেবল লেভেলের উত্থান। আর এই ব্যাপারটা খুব চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে আগের সেনাপতিদের প্যাসিভ স্ট্র্যাটেজির জায়গা নিল মেহমেদের অ্যাক্টিভ ভারী আর্টিলারি অ্যাট্যাক। শুধু তাই নয়, গোল্ডেন হর্নের সেই লোহার চেন বাইপাস করতে মেহমেদ যা করলেন সেটা লিটারালি ইতিহাস। রাতের অন্ধকারে পাহাড়ের ওপর দিয়ে কাঠ বিছিয়ে আস্ত নৌবহর টেনে তিনি গোল্ডেন হর্নে নামিয়ে দিলেন। জাস্ট ইম্যাজিন, এই একটা পদক্ষেপ পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর স্থলপথের সেই ৩ স্তরের দেয়াল, সেটা ভাঙতে নিয়ে আসা হলো সিলেকা কামান। এটা ছিল ভারী আর্টিলারির একটা সত্যিকারের দানব। একসময় গ্রিক ফায়ার যেমন রোমানদের বাঁচিয়েছিল, এবার অটোমানদের এই বিশালাকার বারুদের কামানগুলো সেই ৮০০ বছরের পুরনো দেয়ালগুলোকে একদম ধুলোয় মিশিয়ে দিল। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, টেকনোলজির এই বিশাল অসমতা ঠিক কখন এত যুগের পুরনো অজেয় দেয়ালগুলোকে একেবারে মূল্যহীন করে দেয়? উন্নত প্রযুক্তি, লজিস্টিক্যাল ইনোভেশন আর নির্ভীক লিডারশিপ কিভাবে যুদ্ধের গতিপথ চিরতরে পাল্টে দেয়, কনস্ট্যান্টিনোপল তারই এক মাস্টার ক্লাস। আশা করি আমাদের আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের স্ট্র্যাটেজিক হিস্ট্রি নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।